আচ্ছা, তাহলে দেখেন, যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে বলবেন। আমি আপাতত ক্লাসটা শুরু করলাম এখন, ঠিক আছে? এখানে আমরা কিন্তু শুরুতেই বলছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ক্লাসটা আজকে হবে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে এই সাবজেক্টের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেখার। তো ওই ক্লাসগুলো আমরা মানে এই পুরোটা যদি আমরা দেখতে পারি, আশা করি এখান থেকে আপনারা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন কয়টা অধ্যায় আছে, আমরা দেখতেছি কি এখানে আমাদের এখানে অধ্যায় আছে কয়টা, 10টা অধ্যায় আছে, তাই না? মোট অধ্যায় আছে কয়টা, 10টা। তো এই 10টা অধ্যায়ের মধ্যে আমাদের যখন আমরা এই পুরোপুরি কনসেপ্টটা নিব, নেওয়ার পরে দেখবো যে আসলে কোনগুলো থেকে রচনামূলক বেশি আসতেছে। আগে শুরুতেই আমরা প্রতিদিন যেমন 1 থেকে 10 অধ্যায় বলতাম, এটা আমরা বলবো না। কারণ কি, ম্যাক্সিমামের ক্ষেত্রেই ম্যাটেরিয়াল সাবজেক্টটা অনেকেই ভিতরে কি আছে ভালোভাবে দেখেও নাই, ঠিক আছে? তো আমরা আগে ভালোভাবে দেখবো, দেখার পরে কি করব, আমরা 1 থেকে 10 অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেখবো। এরপর আমরা লাস্টে এসে বলবো তাহলে এখান থেকে আপনার কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে? দেখেন, তো প্রথমতই আমাদের যে প্রথম অধ্যায়টা আছে, এখানে কিন্তু দেখেন যে পরিবাহী ও অপরিবাহী পদার্থ, হ্যাঁ, এই অধ্যায়টা অনেক সহজ। আর আপনাদের জন্য, আপনারা তো সবাই তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, ঠিক আছে? তো সবাইকেই এই অধ্যায়টা খুব ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে অনেক বেসিক তথ্য আছে যেগুলো আপনাদের দরকার পড়বে, হ্যাঁ। যেমন এখানে দেখেন যে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস বা পরিবাহী কাকে বলে, হ্যাঁ, এই একটা প্রশ্ন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এনার্জি ব্যান্ড কি, এটি প্রকারভেদ, এটা পড়তে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখেন এখানে সবচেয়ে বলতে গেলে যে আহ, তাপমাত্রা সহগ বলতে কি বোঝায়, এটা এখানকার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি, সো এই প্রশ্নটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, হ্যাঁ। আর মোটামুটি এতদিনে তো যেহেতু ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছেন, আশা করি এই যে পরিবাহী অপরিবাহী পদার্থের মধ্যে যে পার্থক্যগুলো আছে এগুলো কিন্তু আপনি জেনে গেছেন, ঠিক আছে? এরপরে দেখেন পরিবাহী পদার্থের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাদের অবশ্যই পড়তে হবে। আর 3 নম্বর যে প্রশ্নটা বলছে এটা কিন্তু বেসিক ইলেকট্রিসিটি প্রশ্ন, এটা আশা করি আপনাদের সবারই জানার কথা, বা এটা নিয়ে আমি অনেক আলোচনা করছি, এটা নিয়ে আপনাদেরকে খুব বেশি সময় দেওয়া দরকার নেই, কারণ এটা দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যদি দেয় কখনো, যদিও দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর তারপরে যদি কখনো দেয়, আপনি আশা করবো ওই আগের যে বেসিক ইলেকট্রিসিটি কনসেপ্টটা আছে ওইটা থেকে কি করতে পারবেন, ওইটা থেকে আপনি আপনার মতো করে বুঝে নিতে পারবেন, ঠিক আছে? এইবার দেখেন পরীক্ষাতে এই অধ্যায় থেকে একটা রচনামূলক কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। তো সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই এই অধ্যায় থেকে জাস্ট এই একটা প্রশ্নই, যে আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী পদার্থ এনার্জি ব্যান্ডের যে ডায়াগ্রাম দেওয়া আছে এটা খুব ভালো করে করবেন, ঠিক আছে? মনে করেন যে রচনামূলক যদি এটা তো আপনাদের 60 মার্কের পরীক্ষা, তাহলে ওইভাবে পড়বেন, তো দেখা যাবে যে একটা রচনামূলক আপনি দেখবেন যে এইটাই পেবেন। এই অধ্যায় থেকে যদি একটা রচনামূলক দেয় সেক্ষেত্রে এটাই দিবে। তো এই রচনামূলকটা খুব ভালো করে পড়বেন। তো এই অধ্যায়ের কনসেপ্টটাকে ক্লিয়ার একটু বলেন তো, একটু মেসেজ করি যে এই অধ্যায়ের কনসেপ্টটাকে ক্লিয়ার কিনা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি। এরপরে দেখেন এই যে এটা যেটা দেওয়া আছে এটা কিন্তু সেই বেসিক ইলেকট্রিসিটির প্রমাণ, হ্যাঁ, এটা কিন্তু এটা পড়ার দরকার নাই, কারণ ওটা তো আপনারা অলরেডি জানেন, তো এটাতে সময় দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা আসি দ্বিতীয় অধ্যায় যেটা, এই অধ্যায়ের যে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বললাম না আপনাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যেহেতু, আপনাদের এখানে সবচাইতে যে আপনার যে বেসিক কিছু তথ্য থিওরিটিক্যাল প্রশ্ন থাকে এটা এই অধ্যায় থেকে পড়তে হয়, মানে এই বই থেকে। তো এটা আমাদের জানা উচিত। তো এখানে দেখেন সবচাইতে একটা ভালো একটা প্রশ্ন, যে এই 2 নম্বরটা, যে ব্রাশ হিসেবে বহুল ব্যবহৃত ম্যাটেরিয়ালস এর নাম লিখো, হ্যাঁ, যে ব্রাশ হিসেবে বহুল ব্যবহৃত ম্যাটেরিয়ালস এর নাম লিখো। আচ্ছা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার এখানে কন্টাক্ট ম্যাটেরিয়াল কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই জিনিসটা একটু মনে রাখবেন, হ্যাঁ, এই যে এটা, এটা আপনার পরীক্ষাতে দেয় মাঝে মধ্যে, যে কপারের আপেক্ষিক রেজিস্ট্যান্সটা কত, এটা মুখস্থ রাখতে হয়, হ্যাঁ, এটা অনেক ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে, এটা একটু জেনে রাখবেন, হ্যাঁ, এটা একটু জেনে রাখবেন। আচ্ছা এরপরে দেখেন এই যে 1 নম্বর প্রশ্নটা, যে কন্টাক্ট ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে 2 নম্বর, মানে 1 আর 2 এখান থেকে পড়লেই এনাফ, আর পড়তে হবে না, ঠিক আছে?
আর বাকিগুলোতে সময় দেওয়ার দরকার নেই। শুধু এখান থেকে তাহলে কি বললাম যে ২ নম্বর যে ব্রাশ হিসেবে বহুল ব্যবহৃত ম্যাটেরিয়ালস এর নাম, ৩ নম্বরটা, ৪ নম্বরটা, এই তিনটা অতি সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত কটা ১ আর ২। হ্যাঁ, এইগুলো একটু, যেমন এখানে ৬টা দিচ্ছে, আপনি যদি পারেন, যদি ৬টা মুখস্থ কঠিন হয় তাহলে এখান থেকে ২-১টা বাদ দিতে পারেন, ঠিক আছে, তাও কোনো সমস্যা নাই, কারণ আপনার এখানে মার্ক থাকবে ২। খুব বেশি লিখতে হবে এমন না, মোটামুটি ৩-৪টা লিখতে পারলেই আপনি ফুল মার্কস পাবেন। আচ্ছা, তো এই যে এখানে ব্রাশ ম্যাটেরিয়াল হিসেবে কপার, কার্বন, গ্রাফাইট ব্যবহারের তুলনামূলক সুবিধাগুলো লেখো, এই ব্যাপারগুলো হচ্ছে কি, এই ব্যাপারটা হচ্ছে আপনার দেখা যাবে যে নর্মালি পরীক্ষাতে ওই আপনার, দেখেন এটা তো রচনামূলক কখনোই দিবে না, দিলে পরে সর্বোচ্চ আপনার মনে করেন যে সংক্ষিপ্ত দিতে পারে। এখান থেকে আপনি জাস্ট মোটামুটি যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আপনি এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, যারা পাস করছে তাদের জন্য আমি মনে করি এটা দরকার নাই, এটা আপনাদের লাগবে না। হ্যাঁ, এখান থেকে শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবেন তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমার এই অধ্যায়ও শেষ। আচ্ছা, এবার দেখি যে হাই রেজিস্টিভ ম্যাটেরিয়ালস। হ্যাঁ, হাই রেজিস্টিভ ম্যাটেরিয়ালস, তো এইখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন, তো এইখানে দেখেন কি আছে, এই দুইটা প্রশ্ন মানে এই উপাদানগুলো আর কি। হ্যাঁ, এই উপাদানগুলো তিনটাই, যেমন এটা আপনাদের এখন লাগবে, সামনেও লাগবে, চাকরি পরীক্ষাতে এগুলো দেয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে যে হাই রেজিস্টিভ ম্যাটেরিয়ালস কাকে বলে, নাইকেন পদ্ধতি কি কি উপাদানে গঠিত, জার্মান সিলভার শতকরা সংযুক্তি কত, ঠিক আছে, এগুলো একটু, যে পার্সেন্টেজ গুলো কিন্তু পরীক্ষাতে দেয়, পার্সেন্টেজ গুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ভুল করা যাবে না। বিশেষ করে দেখেন কত 60%, 15%, এগুলো কিন্তু একটু কনফিউশন লাগে, তো সেই জায়গা থেকে একটু খাতায় কয়েকবার লিখে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে। সেগুলো একটু কি করবেন, খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলবেন। তারপর এখানে যে আরেকটা প্রশ্ন দেখুন দেওয়া আছে, এগুলো কি মানে, এগুলো ভাবতে হবে খুব কঠিন না, কিন্তু দেখেন সিম্পল সিম্পল প্রশ্ন, একটা অধ্যায় থেকে ৩-৪টা করে অতি সংক্ষিপ্ত কিন্তু পড়া যেতেই পারে। এখন এটা যদি মাল্টিটা সেট আপ দেন যে না, এখানে যে কটা আছে আমি এটা এখান থেকে শর্ট করব, তাহলে আসলে আলটিমেটলি ওই যে বললাম না শুরুতেই যে আপনি যদি এরকম চিন্তা করেন যে না আমার ওইভাবে পড়াশোনার সময় দেওয়ার টাইম নাই, তাহলে তো আসলে কি করবো বলবো বলুন, আমাদের তো আসলে কিছু করা থাকবে না। তাহলে এখানে আলফা ইকুয়াল টু এই মানটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, এই জন্য পড়াশোনার মেন্টালিটি তৈরি করতে হবে। আমরা যতটুকু দিচ্ছি এটা জাস্ট মানে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনাদের প্রস্তুতি সময় কম, সেই জায়গা থেকে এটা দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওটা যদি আরেকটু সময় পেতাম আর কিছু বাড়াই দিতাম প্রশ্ন, কিন্তু ওটা তো দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তো এইগুলো রচনামূলকের জন্য ওইভাবে আসে না। আপনাদের এখানে যেগুলো দেখাই দিলাম এখানে একটু মাথায় রাখবেন এগুলো। আর এখান থেকে এই প্রশ্নটা নিবেন একটু, যে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস এর নাম লিখো, এখানে যে কটা নাম আছে এগুলো একটু মনে করবেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে আগের গুলো, যদি ওই আগের গুলো পড়ে আসেন তাহলে কিন্তু এগুলো কিন্তু আপনি কিন্তু পারবেন। হ্যাঁ, এই পার্সেন্টেজ গুলো আপনি পারবেন, এগুলো না আপনার খুব একটা বেগ পেতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফিউজিং যে পদার্থটা আছে এই অধ্যায়ে যদি আমি বলি, এই অধ্যায়ের ক্ষেত্রে আপনার কিছু বেসিক সংজ্ঞা আছে, যেমন ফিউজ মেটাল বলতে কি বোঝায়, সংকর ধাতু কাকে বলে, তারপর ফিউজ হিসেবে ব্যবহৃত দুটি সংকর ধাতুর নাম লেখো, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই সহজ একটা জিনিস, এগুলো কিন্তু আহামরি কঠিন জিনিস না, আপনি দুই একবার প্র্যাকটিস করলে দেখবেন যেগুলো আপনি পারতেছেন। হ্যাঁ, তো এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিউজিং কারেন্ট কাকে বলে। হ্যাঁ, যে ফিউজিং কারেন্ট কাকে বলে, তো এই ফিউজিং কারেন্ট কাকে বলে এটা হচ্ছে আপনার একরকম বলতে পারেন যে এই অধ্যায়ের মধ্যে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে। আর বাকিগুলো আপনারা একটু দেখে যাবেন, বাকিগুলো একটু আপনারা দেখে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ফিউজ হিসেবে ব্যবহৃত ধাতু বা সংকর ধাতু কি কি, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যারা এ প্লাস প্রত্যাশী বা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনি এটাও দেখে যাবেন, এই প্রশ্নটাও ভালো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই প্রশ্নটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে, তো এটা একটু দেখে যাবেন। আচ্ছা, এবার রচনামূলক প্রশ্ন যদি আমি বলি, রচনামূলক প্রশ্ন তো কি দিব বলেন, এখান থেকে উম, এই প্রশ্নটা দেখে যান আর কি। হ্যাঁ, যে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা, কারণ আপনি একটা অধ্যায় ফিউজ নিয়ে পড়তেছেন, আসলে ওটা কি প্রয়োজনীয়তা আছে এই বেসিকটা আপনার জানার দরকার আছে। হ্যাঁ, এটা একটু ভালোভাবে দেখে যাবেন। আচ্ছা, এরপরে পদার্থের চৌম্বকীয় বৈশিষ্ট্য যেটা আছে, এখানে যদি আমি বলি, খুব খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, হিস্টেরিসিস লস, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাকে পড়তে হবে। এরপর আপনার আছে হচ্ছে
এখান থেকে এই অধ্যায় থেকে এই প্রশ্নটা ভালো করে পড়বেন। 4টি চৌম্বক পদার্থ নাম লেখো। হ্যাঁ, 4টি চৌম্বক পদার্থের নাম লেখো। এটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে মোটামুটি আসার মতো এইটুকুই আছে। আর আচ্ছা, আর এখান থেকে এটা দেখে যেতে পারেন। হ্যাঁ, এই প্রশ্নটা যারা মোটামুটি ভালো রেজাল্ট টার্গেট আছে তাদের জন্য বলতেছি, এটা আপনারা দেখে যেতে পারেন। এরপরে এখান থেকে অবশ্যই যে প্রশ্নটা পড়তে হবে 1 আর 2, এটা অবশ্যই পড়তে হবে আপনাদের সবাইকেই। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পড়তে হবে। দুটোই ভালো প্রশ্ন, আসার মতো প্রশ্ন দুটাই, এগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। তারপরে যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য বলবো যে অবশ্যই এই প্রশ্নটা দেখে যাবেন, এটা আসার মতো একটা প্রশ্ন। এরপরে যে আমাদের যে চুম্বক যে 3 রকমের হয় জানি তো আমরা, মনে হয় যদি পড়ে থাকেন আশা করি জানার কথা, যে চুম্বক আপনাদের 3 প্রকার। একটা হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক, একটা প্যারাম্যাগনেটিক, একটা ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, তো এই ডায়াম্যাগনেটিক কোনগুলা, প্যারাম্যাগনেটিক কোনগুলা, ফেরোম্যাগনেটিক গুলা, এই ডায়াম্যাগনেটিক কত কাকে কি বলে না কি বলে, ঠিক আছে, এই সংখ্যা 3টে আপনাকে মানে পরীক্ষায় যদি আসে এর মধ্যে 3টার মধ্যে একটা আপনি পাবেন। হ্যাঁ, এই 3টার মধ্যে একটা আপনি পাবেন। সো এই 3টা থেকে একটা অবশ্যই আপনাকে কি করতে হবে, ভালোভাবে দেখে যেতে হবে। ঠিক আছে, আর যারা এ প্লাস প্রত্যাশী আছেন তাদের জন্য বলবো যে এই প্রশ্নটা অবশ্যই পড়ে যাবেন, এটা অবশ্যই পড়ে যাবেন। আচ্ছা, এরপর যদি আমরা আসি যে এখান থেকে আপনাদের যারা মানে পাস নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য বলবো আপনারা এই জিনিসটা আসবেন না। হ্যাঁ, কারণ এই জিনিসগুলোতে কিছু ভাষাগত সমস্যা বলতে গেলে কঠিন কিছু ওয়ার্ড আছে, যেগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার ওই মানে পড়ার মেন্টালিটিটা দেখা যাবে যে চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটু এটা থেকে আপনি ইগনোর করতে পারেন। আর যারা মোটামুটি ভালো করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে এই এটা পড়ে যাবেন। হ্যাঁ, এই 2 নম্বরটা পড়ে যাবেন। আর যারা মোটামুটি একটা রেজাল্ট বা পাস করেন তার এই প্রশ্নটা পড়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, এই প্রশ্নটা এখান থেকে একটু দেখে যাবেন। এই অধ্যায় থেকে মোটামুটি এতটুকু পড়লেই আশা করতেছি আপনাদের জন্য খুব বেশি কঠিন হবে না। ঠিক আছে, আচ্ছা, এই যে 5 অধ্যায় পর্যন্ত বললাম, এতটুকুতে কারো কি কোনো প্রবলেম আছে? একটু বলি তো, এতটুকুতে কারো কি কোনো প্রবলেম আছে 5 অধ্যায় পর্যন্ত? দেখেন, পড়াশোনাটা কিন্তু পড়াশোনাটা কিন্তু বিএস কার্ভটা ওটা একটু মানে বললাম না একটু কঠিন। কঠিন বলতে কি কিছু কনসেপ্টের ব্যাপার আছে, তো যদি মনে রাখতে পারেন তো খুবই ভালো। যদি মনে হয় যে না শেষ মুহূর্তে আমার সময় খুব বেশি হাতে পাচ্ছি না, তো সেই জায়গা থেকে ওটা ইগনোর করতে পারেন। ওটাকে দেখা যায় যে আপনার কি হবে, কোনো প্রবলেম হবে। সাইদ হাসান, আপনি একটু বেশি মনে হয় বলতেছেন। ঠিক আছে, এত বলা তো দরকার নাই। হুম, ক্লাসের রেকর্ড থাকবে, ওইখান থেকে দেখে নিতে পারবেন। প্রথম অধ্যায় আবার তো বলা সম্ভব না। ঠিক আছে, নিচেরটা কি বলছে, নিচেরটা বলছে এখানে দেখেন, নিচেরটা বলছে এটা, এই যে হিস্টেরেসিস লস কি, চিত্র সহ চৌম্বকীকরণ চক্র বা হিস্টেরেসিস লুপ বর্ণনা করো। হ্যাঁ, এই অধ্যায় থেকে দিলে আপনার এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা বেশি। সো এই প্রশ্নটা একটু করবেন। যদি চিত্র তো অবশ্যই এই চিত্রটা মাস্ট লাগবে। হ্যাঁ, এটা দেখেন চিত্র দুটো সহজ আছে, একটু যদি চিত্রটা আঁকাইতে পারেন তো খুবই ভালো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে 6 অধ্যায় অপরিবাহী ম্যাটেরিয়ালস যদি দেখি আমরা, সেক্ষেত্রে এখানে বলতেই হয়, দেখেন ইনসুলেটিং ম্যাটেরিয়াল কাকে বলে, এটা ভালো একটা প্রশ্ন, এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে পরে এই প্রশ্ন দেওয়ার মতো আছে প্রশ্ন, এটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য বলবো যে এই প্রশ্নটা পড়ে যাবেন, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আহ, তারপর হচ্ছে যদি বলা যায় এদিকে এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ইনসুলেশন ব্রেকডাউন কি আর ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে, এটা একটু ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ে যাবেন। পাশাপাশি লস অ্যাঙ্গেলটা কি এটাও একটু দেখে নেবেন, এটা একটু ভালো করে দেখে যাবেন। তারপরে এখানে দেখতেছি আপনাদের মোটামুটি যারা ভালো রেজাল্ট প্লাস এভারেজ একটা রেজাল্ট করতে চান সেক্ষেত্রে এটা দেখে যাবেন যে গ্যাসিয়াস ইনসুলেটর কি কি, এটা একটু দেখে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে 1 নম্বর সঠিক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস নির্বাচনের বিষয়গুলো কি কি, এটা তো অবশ্যই পড়তে হবে। এটা যদি পরীক্ষাতে মানে না দিলে না, এটা দিবেই পরীক্ষাতে, এরকম একটা ইন্টেনশন নিয়ে এটা ভালো করে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ,
তারপর এখানে আদর্শ ইনসুলিন মেটাকে কি গুণাবলী দেখেন, প্রশ্ন কিন্তু দেখলেই বোঝা যায়। আমি এতদিন ধরে প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন আমি কোন জায়গা থেকে আপনাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে কোটেশন দেখে বোঝা যায়, এই যে এই কোটেশন গুলো বোঝা যায় কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি আসে, এগুলো দেখলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, এরপরে এদিকে আর দরকার নাই। এখানে রচনামূলক এই প্রশ্নটা মোটামুটি, মোটামুটি না, মনে করেন যে এতক্ষণ যতগুলো রচনামূলক দিচ্ছি তো সেগুলোর মধ্যে থেকে যদি বলা যায় যে প্রশ্ন আসার মতো, প্রশ্ন মানে সবগুলো আসার মতো তবে বেশি আসার মতো বলে একটা বিষয় আছে, আপনার এই দুটোর মধ্যে একটা আসবে। হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা আসবে। আপনাদের এখানে যেমন দেখেন কতগুলো পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে যতটুকু যে মুখস্থ করতে পারেন, তবে দেওয়ার যদি দেয় তাহলে এই 1 নম্বর প্রশ্নটাই দেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, 1 নম্বর সম্মানে দেওয়ার বেশি। আর এখানে আদর্শ ইনস্ট্রুমেন্টের গুণাবলী কি কি, এখানে জাস্ট আপনি কয়েকটা একটু কষ্ট করে মুখস্থ করবেন, দেখবেন যে আপনি পারতেছেন। তবে কেউ যদি একটা মানে যারা পাশ করতে চাচ্ছেন, যদি এটাতে একটু সমস্যা হয়, মানে 1 নম্বর পড়তে সমস্যা হয়, তাহলে আপনি 2 নম্বরটা অবশ্যই পড়ে যাবেন। হ্যাঁ, 2 নম্বরটা অবশ্যই পড়ে যাবেন, এটা পড়তে হবে আপনাকে। আচ্ছা, এরপরে বাকিটা দরকার নাই। এখানে যেমন এই যে ডাইলেকট্রিক লস কাকে বলে, এটা কিন্তু কনসেপচুয়াল। হ্যাঁ, এটা কিন্তু সবাই পারবেন না। তো সেই জায়গা থেকে যারা বললাম, শুরুতে বললাম যে মোটামুটি একটা রেজাল্ট করতে চাচ্ছেন বা পাস করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলি এটা দরকার নেই। তবে যারা A+ প্রত্যাশী, তারা যদি সুযোগ পান আর কি, এটা দেখে যাবেন। হ্যাঁ, আর যদি না হয় তাহলে এটা বাদ রাখেন, কারণ শেষ মুহূর্তে এত বেশি প্রেশার নেন না, আপনার কিন্তু সবগুলো অ্যান্সার করতে হবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তবে এই প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন, কারণ আপনি সাল দিয়ে দেখতে পারতেছেন যে কতবার আসছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে একটু এখানে আপনি যদি সুযোগ পান বা সময় পান, তো এটা অবশ্যই দেখে যাবেন। কঠিন অপরিবাহী পদার্থ, তাই না? কঠিন অপরিবাহী পদার্থ, এখান থেকে অ্যাসবেস্টস কি, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে, অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা মনে হয় আগেও ছিল নাকি আগের অধ্যায়ে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল, না এটা ছিল না। এই প্রশ্নটা পড়বেন, এই প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট। তারপরে যে অ্যাসবেস্টস টাইপের যেগুলো প্রশ্ন হয়, এগুলো গুণাবলী, এগুলো পড়তে হবে, এগুলো ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে দেখতেছি যে আমরা কি আছে এই অধ্যায় থেকে। উম, এই প্রশ্নটা দেখবেন। হ্যাঁ, এই প্রশ্নটা মোটামুটি আসার মতো আছে। যদি মানে দেখেন সহজ আছে, আপনি এখানে বাংলা পড়া তো, এগুলো আপনি 2-1 বার রিডিং পড়লে পরে দেখবেন যে আপনার এখানে মোটামুটি, এখানে 8টা, এখানে 6টা, 14টা, 14টার মধ্যে আপনি মোটামুটি 8-12টা, 8 থেকে 10টার মতো আপনি এমনিতে মনে রাখতে পারতেছেন। ঠিক আছে, এগুলো খুব বেশি কঠিন মনে হবে না, কারণ যদি পরীক্ষাতে দেয় তখন তো অ্যাটলিস্ট ওই শুধুমাত্র এই একটু না পড়ে যাওয়ার কারণে যদি না লিখে আসতে পারেন তাহলে তো হয় না। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখে পড়াশোনা করবেন, দেখবেন যে আপনার খুব বেশি মানে বেগ পেতে হবে না, বা যেটা বলতেছিলাম যে পাশ করেন অ্যাটলিস্ট চিন্তা করতে হবে না। হ্যাঁ, এই অধ্যায় আছে কি, যে ট্রান্সফরমারের ব্যবহৃত খনিজ তেলের আপেক্ষিক গুরুত্ব। এখান থেকে এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা যে সালে আসছে একবার দেখে নিন, পারবেন, এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। এই অধ্যায় থেকে এটা দেখলে হবে। আর আরেকটু হচ্ছে এখানে এই প্রশ্নটি দেখে যাবেন একটু। হ্যাঁ, যারা A+ প্রত্যাশী আছে তাদের দেখে যাবেন যে SF6 গ্যাসের ডাইলেকট্রিক শক্তি ও ঘনত্ব বাতাসের তুলনায় কত গুণ বেশি। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন। তারপর এখানে এই দুইটা প্রশ্ন দেখবেন যে ইনসুলেটিং তেলের ডাইলেকট্রিক স্ট্রেংথ কি বলতে কি বোঝায়, ইনসুলেটিং তেলের বৈশিষ্ট্যগুলো লিখো। এই দুইটা প্রশ্নই ভালো করে দেখে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন, এটা পড়ে যাবেন, এটা অবশ্যই পড়ে যাবেন, এটা ভালো একটা প্রশ্ন, এটা পড়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে মাত্র 3টা দিলাম। হ্যাঁ, এগুলো আর যারা A+ প্রত্যাশী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে SF6 এর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু দেখে যাবেন এখান থেকে। হ্যাঁ, এগুলো পরীক্ষাতে দেয়, মাঝে মধ্যেই দেয়। এই যে এই প্রশ্নটা মনে করেন যে 100% পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যাবেন। আর বাকিগুলোতে খুব বেশি সময় দেওয়ার দরকার নাই। তাহলে এ পর্যন্ত গেল। এরপরে 9 অধ্যায়, তাই না? তো 9 অধ্যায় কি আছে, অর্ধপরিবাহী পদার্থ, এটা তো মোটামুটি সবারই জানার কথা, কারণ বেসিক ইলেকট্রনিক্স না মনে তো আপনাদের নাই, তাহলে আপনাদের তো একটু কঠিন হতে পারে। হ্যাঁ, সেমিকন্ডাক্টর কাকে বলে এটা তো অবশ্যই আপনাদের জানা উচিত। সেমিকন্ডাক্টর গুলো কত ভাগে ভাগ করে, একদম বেসিক কোশ্চেন।
তারপরে এখানে আছে কি, যে এই প্রশ্নটা পড়বেন ভালো করে এখান থেকে, হ্যাঁ, যে অর্ধপরিবাহীর পদার্থের সহগ কোন ধরনের হয়, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এরপর সংক্ষিপ্ততা পড়বেন কোনগুলা, সংক্ষিপ্তর মধ্যে যদি বলি, এখান থেকে শুধু ওই 1 নম্বরটা আর 4 নম্বরটা পড়বেন, হ্যাঁ, যে আপনার ইন্টেনসিক এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায় এটা পড়বেন, আর হোল ইফেক্ট কি এটা পড়বেন ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ওইভাবে আর রচনামূলক যারা এ প্লাস প্রত্যাশী আছেন তাদের এখন বলবো এটা পড়ে দিতে পারেন, হ্যাঁ, যে গ্যালিয়াম আর্সেনাইড, হ্যাঁ, গ্যালিয়াম আর্সেনাইড থেকে প্রশ্ন কিন্তু আহ, দিতে পারে, তবে এটাতে যদি মনে হয় যে বেশি হচ্ছে তাহলে এটা বাদ দিতে পারেন, হ্যাঁ। তারপরেও এটা কেন বললাম, যারা এ প্লাস প্রত্যাশী তারা এমনিতে প্রশ্নের অধ্যায় দেখছে অনেক কম, তুলনামূলক এই সাবজেক্ট অনেক কম হচ্ছে, হ্যাঁ, তো পড়তে পারেন আর কি, হ্যাঁ, এগুলো আপনাদের কাজে লাগবে, সামনের সেমিস্টারে কাজে লাগবে। আর যেহেতু সময় হাতে কম, ওইভাবে আসলে একটা জিনিসে যেন দেখা গেল আপনি পড়তে গেলেন কিন্তু আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার বাদ হওয়া যাচ্ছে, সো এরকম করার দরকার নাই। যেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি যেন যেগুলো দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছে ওগুলো যেন একটাও বাদ না পড়ে, আর যেগুলোতে অপশনাল দিচ্ছি ওটা আপনার ইচ্ছা, যদি আপনার প্রস্তুতি শেষে দেখেন আপনার হাতে সময় আছে, আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন, তখন আপনি পড়তে পারেন, কিন্তু আমি গুরুত্বপূর্ণ গুলো পড়তে পারতেছি না, যেগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি, আমি কেন এগুলোতে আসবো, ঠিক আছে, আগে ওইগুলো শেষ করে তারপরে এগুলোতে মুভ করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন তো, 9 অধ্যায় পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে বুঝতে কোথাও? 9 অধ্যায় পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্রশ্ন কি খুব বেশি হচ্ছে বলেন তো, প্রশ্ন আমি তো ভাবছিলাম মনে হয় আরো বেশি আছে এই অধ্যায় এই সাবজেক্টটাতে, কিন্তু প্রশ্ন তো অনেক কম। কি মনে হচ্ছে আপনাদের কাছে, কি প্রশ্ন খুব বেশি মনে হচ্ছে? একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন দেখতেছি, আবার পারার মতোই প্রশ্ন, হ্যাঁ, এমন না যে খুব বেশি কঠিন। যদি একটু রেগুলার পড়তে পারেন দেখবেন যেটাও আপনাদের হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, হ্যাঁ। প্রথম অধ্যায় আর কি বলছে এখানে, প্রথম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় নেশার পায় নাই, আপনার একটু এই দুইটাই, আচ্ছা আমি ক্লাস শেষ ওটা দেখাবো না, কত প্রথম আর হচ্ছে গিয়া ষষ্ঠ, ঠিক আছে দেখবো না ওটা, হ্যাঁ। আচ্ছা, দশম অধ্যায়টা দেখেন, অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট অপটিক্যাল ফাইবার কি এটা অবশ্যই পড়তে হবে। অপটিক্যাল ফাইবার কি কি অংশ থাকে এটা পড়তে হবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না এগুলো, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপটিক্যাল ফাইবার কত প্রকার এটা পড়তে হবে, এটা বাদ দেওয়া যাবে না। এখান থেকে অবশ্যই অবশ্যই এই যে এই প্রশ্নটা, মানে যেভাবেই হোক আপনাকে এটা পড়ে যেতে হবে আর কি, হ্যাঁ, আমাদের ক্লাস আছে, ক্লাস দেখে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই কি করবেন, সলিউশন করে ফেলবেন, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে খুব আসে, হ্যাঁ। আর যারা মনে করেন যে এইগুলো যদি মনে রাখতে একটু কঠিন মনে হয়, আমি মনে হয় না, এটা আপনাদেরকে পড়তেই হবে, ঠিক আছে, এটা আপনাদেরকে পড়তেই হবে। আর লাস্টে গিয়ে এটা একটা আবার একটু চোখ বুলাই যায়, যে আমি দেখি কতটুকু অপটিক্যাল ফাইবারের সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলো আমি একটা একবার পড়ে যাই, যদি কোনো কারণে দেয় যাতে করে আপনাকে একদম না পেরে যেন মানে বের হয়ে আসেন, আপনি মোটামুটি যেন লিখে আসতে পারেন, হ্যাঁ। একবার 2-3 বার রিডিং পড়বেন দেখবেন যে এখান থেকে আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো যদি আপনি দেখেন, আমি এই যে আপনাদের কত প্রথম সর্বপরি দেখেন দিছিলাম 2022-এর একটা পরীক্ষা হয়েছিল, দেখেন আপনি এখানে আমি যেগুলো দিচ্ছেন এখান থেকে দেখেন আপনার ম্যাক্সিমাম প্রশ্নই আছে, যেমন দেখেন এই যে দুটি কন্টাক্ট ম্যাটার্স কাকে বলে, ফিউজ মেটাল কি, হিস্টেরিসিস লস কি, তারপর দেখেন এই প্রশ্নগুলো দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে একবার দেখবেন দেখবেন যে এখান থেকে আপনাদের কি ম্যাক্সিমাম প্রশ্ন আমি যা আলোচনা করছি ওর মধ্যে থেকে কি এখানে সব দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর আপনাদের নরমালি কি হবে এখানে একটু খেয়াল করেন, আপনাদের এখানে 60 মার্কের প্রশ্ন হবে, প্রত্যেকটা এখানে কি কত এক করে থাকবে, এখানে 10 মার্ক থাকবে, এখানে আপনার কত 10 × 2 = 20, মানে 2 করে আর কি, হ্যাঁ, কত করে এখানে 2 করে, যে 2 × 10। আচ্ছা, আর এখানে কত করে 6 করে, 5 × 6 = 30, মানে কি 1 2 3 4 5 6, মানে 6টা থেকে আপনাদেরকে 5টা অ্যান্সার করতে হবে, হ্যাঁ, 6টাকে তো কটা অ্যান্সার করতে হবে 5টা। তো সেই জায়গা থেকে আপনাকে দেখেন আমি যে এই যে পি টাইপ এক্সচেঞ্জ সেমিকন্ডাক্টর এটা প্রথমে দেখাইছি, অপটিক্যাল ফাইবারও দেখাইছি, হিস্টোরিসিস লসে ব্রাশ মেটালও দেখাইছি, এই দেখেন 5টাই কমন দেখছেন। মানে আপনি যদি পড়ে যান দেখবেন যে আপনি এই মোটামুটি আমি যতটুকু দিলাম এখানে তো পড়ে যান, আপনি 60-এর মধ্যে কমপক্ষে কত 50+ অ্যান্সার করে আসতে পারবেন। আর যারা পাস করা নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই
আপনারা এই যে যে প্রশ্ন দিলাম এখান থেকে যে অপটিক্যাল ফাইবারের গঠন চিত্র, এটাও একটু ভালো করে দেখে যাবেন। 21 নম্বর যেটা পরিবাহী অপরিবাহী অর্ধ পরিবাহী পদার্থ এনার্জি ব্যান্ড একে বর্ণনা করো। তারপর ব্রাশ মেটেরিয়ালস হিসেবে কপার কার্বন গ্যাসের তুলনা করে। এই কিছু প্রশ্ন যেগুলো একদম মানে আমি শুরুতেই বলে দিলাম যে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। আর এই সাবজেক্টে নর্মালি কেউ ফেল করে না, বুঝছেন? এই সাবজেক্টে সবাই পাস করে যায়, কারণ এই সাবজেক্ট অনেক সহজ। যদি কেউ একটু পড়ে মোটামুটি সবাই ভালো রেজাল্ট করতে পারে, ঠিক আছে? মোটামুটি সবাই ভালো রেজাল্ট করতে পারে। সো এই অধ্যায়ে ভয় পাওয়ার কিছু নাই। এই অধ্যায় অনেক সহজ। এই অধ্যায় নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই। আচ্ছা, যে সহায়দের কথা বলতেছিলেন, সহায়দের একটু দেখেন, এখানে আমি খুব বেশি কিছু দাগাই নেই। এই যে এখানে দেখেন কি আছে, সহায়তা এখানে দেওয়া আছে। আমি এখানে আপনার ক্লাসের রেকর্ডও থাকবে, আমি তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখানে একটু দেখে নেন। আমি কয়েকটা প্রশ্ন দাগাই দিচ্ছি, এখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারবেন, ঠিক আছে? আমি এখান থেকে দেখেন প্রশ্ন দিয়ে দিচ্ছি, বেশি না অল্প কয়েকটা দিচ্ছি, তো ওইগুলো জাস্ট একটু দেখে নেবেন, হ্যাঁ? তো আমি আবারও বলতেছি, এই সাবজেক্টে কিন্তু নর্মালি কেউ খারাপ রেজাল্ট করে না। এই সাবজেক্টে নর্মালি কেউ খারাপ রেজাল্ট সবাই পাস করে যেতে পারে। আপনারা এটা একটু মানে রেগুলার একটা অধ্যায় করে যদি শেষ করতে পারেন, থিওরি করে ফেলবেন, ঠিক আছে? একটা অধ্যায় শেষ করে ফেলবেন। আর এখন একটু সময় দেবেন, আপনাদেরকে বলি এখন একটু, যেহেতু আপনাদের ম্যাথ 20 তারিখে পরীক্ষা আছে, ফিজিক্সও পরীক্ষা আছে, আর বেসিক ইলেকট্রিসিটিও একদম শেষের দিকে আছে, তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে এখন আপাতত ম্যাথ ম্যাথ কয়েক আর 2-3 দিন সময় দিবেন, এরপর আর ম্যাথটা করবেন না, ঠিক আছে? ম্যাথ করা মোটামুটি একটা প্রস্তুতি পাবেন, সামনে নিতে পারবেন। কিন্তু এখন যে থিওরিটিক্যাল যে প্রশ্ন, যেমন ইংরেজি আছে, তারপর হচ্ছে আপনার যেগুলো শুরুতে পরীক্ষা আছে, এই ম্যাথ বেসিক লিটারেসি ফিজিক্স, এগুলো একটু মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখে আপনারা কি করবেন, যে আসন্ন যে পরীক্ষাগুলো আছে ওই সাবজেক্টগুলোতে একটু বেশি সময় দিবেন, ঠিক আছে? কারণ এগুলোতে আপনার পরবর্তীতে আরো কিছু সময় পাবেন, তখন আবার এগুলোতে ফোকাস করেন আর কি, হ্যাঁ? তবে ম্যাথ ফিজিক্স বেসিক ইলেকট্রিসিটি যেগুলো আছে, কেমিস্ট্রি, এগুলোতে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। ওইগুলাই কিন্তু আপনার কি করবে, ওইগুলো আপনার মার্কটা বাড়াই দিবে, হ্যাঁ? ওইগুলো আপনার কি করবে, মার্কটা বাড়াই দিবে। আচ্ছা, মিড ডে ম্যাটেরিয়াতে 17 পেয়েছে, মাশাআল্লাহ, হাইস্ট। সময় বাঁচলে প্রথম অধ্যায় আবার দেখান। ক্লাস তো রেকর্ড থাকবে, তারপরেও আবার কি দেখাইতে বলতেছেন, বুঝলাম না। দেখেন, এই যে দেখেন প্রথম অধ্যায় দেখেন, এখান থেকে অল্প কিছু প্রশ্ন দিছি। 3 নম্বর দিচ্ছি, কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালসের পরিবাহী কাকে বলে, এনার্জি ব্যান্ড কি বলছি, তাপমাত্রা সহগ বলতে কি বোঝায় সেটা দিছি। এরপরে আপনার এখানে পরিবাহী পদার্থের কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেটা দিছি। আর পরিবাহী অর্ধপরিবাহী অপরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের বর্ণনা দাও, এটা দিছি। এখন জাস্ট কি করতে হবে, এই প্রশ্নগুলো একটু কষ্ট করে, আমাদের অ্যাপে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে একটু সলিউশন করে ফেলবেন, পাশাপাশি নিজে একটু প্র্যাকটিস করবেন। আর সঙ্গত ওই রকম ভাবে বোঝার কিছু থাকে না, হ্যাঁ? সঙ্গত ওইভাবে কিছু বোঝার কিছু থাকে না। তো সেই জায়গা থেকে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। আশা করতেছি এই সাবজেক্টে আপনাদের খুব ভালো পরীক্ষা হবে। খুব ভালো পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ আপনারা বের